হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকের আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি সুদেষ্ণা। আজ কন্যা দিবস। সকল কন্যাদের অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে যে ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটিও এক কন্যার জীবনেই ঘটেছে। তা ঘটনাটা এই রকম, আপনাদের সঙ্গে বহুবার আমার দিদির বন্ধু লীনাদির ঘটনা তো শেয়ার করেইছি। আজ যার ঘটনা শেয়ার করতে চলেছি তিনি হলেন লীনাদিরই ছোট বোন নীনা। বাড়ির নামটা ইউজ করলাম, ভালো নাম দরকার নেই ব্যবহার করবার। ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু 2024 এবং ঘটনাটা এই কিছুদিন আগেরও, ঘটনাটা একেবারেই সাম্প্রতিক। 2024-এও যে এরকম ঘটনা ঘটতে পারে আমাদের কারো ধারণার বাইরে। ঘটেছে আগরপাড়া নামক একটি জায়গায়। আমরা যারা নর্থের দিকে, নর্থ কলকাতার ওই দিকটা বা শহরতলির ওই দিকটা চিনি, তারা জানি যে দমদম থেকে যত আপের দিকে যাওয়া যায় ওদিকটা হচ্ছে ওই বেলঘরিয়া, আগরপাড়া, সোদপুর। ঘটনাটা সেই আগরপাড়াতে ঘটেছে। এরকম হয়েছে, নীনাদি ফ্ল্যাট খুঁজছেন এবং ওনাদের যে শ্বশুরবাড়ির কোনো একটা সম্পত্তির কিছু অংশ প্রমোটিংয়ের জন্য দেওয়া হয়েছে। এবার প্রমোটিং ওদিকে চলছে এবং এদিকে ওনারা ফ্ল্যাটও খুঁজছেন। এর মাঝামাঝি সময়টা ভাড়া থাকতে হচ্ছে। তো একটা বাড়িতে প্রথমে ওনারা ছিলেন, কিন্তু সেখানে জল টল নিয়ে নানা রকম সমস্যা হওয়ায় ওনারা দ্বিতীয় একটি বাড়িতে উঠে আসেন এবং সেই বাড়িটি আগের বাড়িটির তুলনায় অনেকটাই বড়। সেই অ্যাকোমোডেশনটা এরকম, পাশেই একটি বড় অ্যাপার্টমেন্ট আছে, তো পাশ দিয়ে একটা সরু গলি এবং বাড়িটা একটু পুরনো দিনের, একটু, খুব যে বিশাল পুরনো সেটা কিন্তু নয়, একটু পুরনো। ঘরগুলো বেশ বড় বড়, ভালোই বড়। ডাইনিংটা তো আরও বড়। এবার ওখানে একটা স্টোর রুম মতো আছে, ওখানে ওনারা আর কি ঠাকুর ঘর বানিয়েছেন। এবং ডাইনিংটা যেহেতু অনেকটা চওড়া এবং বেশ খানিকটা লম্বা মতো জায়গা গিয়ে তবে বাথরুম, আর এই ডাইনিংয়ের ডান দিকটা, ঘরগুলো দুটো পাশাপাশি, তার সামনে অনেকটা জায়গা জুড়ে ডাইনিং এবং ওর বাঁ পাশে হচ্ছে স্টোর রুম, সেটাকে ওনারা ঠাকুরঘর বানিয়েছেন। তারও পাশে আর একটা গলির মতন জায়গা আছে, ওখানটা ওরা স্টোর রুম করেছে এবং লম্বা জায়গাটা গিয়ে দিয়ে গেলে আর কি বাথরুম একটাই। আর ডান দিকে তাকালে ড্রয়িং রুমটাও বেশ ঠিকঠাক, খুব যে বিশাল বড় তা না, চার চৌকো ভালোই সুন্দর, টিভি দিয়ে সাজানো। আর ড্রয়িং রুমের পাশ দিয়ে একটা সরু ফালি টাইপের রান্নাঘরটা বরং সেই তুলনায় অনেকটা সরু এবং একটু জায়গা কম, একটু অন্ধকার মতো। তো মোটামুটি বেশ ভালোই, এবং সেই হিসেবে ওখানে মোটামুটি ভাড়া যা হওয়া উচিত, অ্যাটলিস্ট 10-12 হাজার টাকা তো ভাড়া হওয়াই উচিত, কিন্তু ওরা সস্তায় পেয়েছে, 1,700 মতো ভাড়া নিচ্ছে। তো তাড়াতাড়ি ওরা ওখানে শিফট হয়ে গেল নীনাদিরা। এবং নীনাদির আবার 3টি কন্যা আছে। বড় কন্যা বাইরে থাকেন এবং মেজো ছোট মায়ের কাছেই এখনও আছে। ওরাই চাকরি বাকরি করে, মায়ের কাছেই এখনও থাকে। তো সবাই মিলে এই বাড়িতে শিফট করলো, বেশ ভালো।
কোনো অসুবিধে নেই। বর্ষাকালে শুধু একটু অসুবিধে হয়, গলিটার মধ্যে একটু কাদা জমে, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো নিনাদি দেখলো, বাহ, ভেরি গুড, এরকম অ্যাকোমোডেশন পাওয়া গেছে, একটু কম সস্তাতেও হচ্ছে, আর স্পেশিয়াস জায়গাটা, যাই উঠে চলে যাই। তো ওরা চলে এলো। লীনাদি আর নিনাদির মায়ের আবার চোখের অপারেশন হবে, একটা রেটিনাতে বেশ ভালো রকমের সমস্যা। মাকেও কাছে নিয়ে রাখা হলো, নিনাদি রাখলো, বললো মা কিছুদিন আমার কাছে থাকুক, আর মায়ের চোখটা অপারেশন এখান থেকে কাছেই হবে, আর আমার জায়গাও যথেষ্ট আছে, মা থাকতে পারবে, মা দুই নাতনিকে নিয়ে ঘুমোতেও পারবে। এইবার সমস্যাটা হলো, প্রথম সেরমভাবে ওরা কিছু বুঝতে পারেনি। কিছুদিন পর ঘরের মধ্যে থেকে শুরু হলো গুঙিয়ে গুঙিয়ে কান্নার আওয়াজ। রাতে 2-2:30 থেকে কান্নাটা শুরু করলো, এবং রেগুলার বেসিসে হচ্ছে সেটাও কিন্তু নয়, হচ্ছে সারা রাত ধরে কেউ যেন গুঙিয়ে গুঙিয়ে এরম টাইপের একটা কান্না, এবং 2-3 দিন বাদে বাদে সেটা হচ্ছে। এবার মাঝরাত্রে নিনাদির মার সব থেকে আগে ঘুম ভেঙে যায়। নাতনিরা সারাদিন খাটাখাটি করেছে, পড়াশুনো করেছে, ক্লাস করেছে, শান্ত, ওরা ঘুমিয়ে পড়েছে। মার যেহেতু চোখের প্রবলেম, খাটাখাটনিও করতে হচ্ছে না, তাড়াতাড়ি উনি মানে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। এবার উনি অনেকক্ষণ ধরে মন দিয়ে শুনছেন যে ঘরে উনি আছেন তারই কোনো কোণা থেকে যেন আওয়াজটা হচ্ছে। এবার ঘণ্টাখানেক এরম কান্নাকাটি চলার পর তারপর শুরু হলো ঘরের মধ্যে কোদাল দিয়ে মাটি কোপানোর আওয়াজ। প্রথমে উনি ভেবেছেন পাশে একটা জমির মতো আছে, বিল্ডিংটার পাশে, ওরা তো একতলায় থাকে, খানিকটা জমি আছে। উনি ভাবলেন প্রথমে যে মাঝরাত্রিরে মাটি কে কোপাচ্ছে, পাশের জমিতে কি কেউ? তারপর উনি ভালো করে মাইনিউটলি যখন শুনতে লাগলেন, তখন দেখছেন না, আওয়াজটা কিন্তু ঘরের ভেতর হচ্ছে, মাটি কোপানোর আওয়াজ। পরের দিন উনি মেয়েকে সব কিছু জানালেন। মেয়ে বলছে, মা তোমার শরীর খারাপ, এই জন্য এইসব শুনছো, ও কিছু নয়, ও কোনো ব্যাপার না বলে ও আর কি প্রথম অতটা গুরুত্ব দেয়নি। এরপর যেটা শুরু হলো, 2-3 দিন গেল, এবার শুরু হলো আবার সেই আওয়াজ, গুঙিয়ে গুঙিয়ে কান্না, এবং তারপর খানিকক্ষণ বাদে মাটি কোপানোর আওয়াজ। এইবারে শুধু দিদিমা নয়, নাতনিরাও শুনল। সকালবেলা মাকে গিয়ে তারাও কিন্তু এই একই ঘটনার বিবরণ দিল। এইবার মা পড়ল চিন্তায়, কারণ ওরা লীনাদির জীবনেও যেহেতু এরকম ঘটনা অনেক ঘটেছে, নিনাদিও এইসব বিশ্বাস করে, ওরা কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিতে পারলো না। তখন ওরা ঠিক করলো পাশের ঘরটাও যেহেতু বেশ বড়, ওরা ওই ঘরেই সবাই মিলে রাত কাটাবে। তো ওইখানেই আর কি ওপরে নিচে বিছানাপত্র করে ওরা ঘুমোনো করলো। নিনাদি দেখছে এর পরের 3-4 দিন কেটে গেছে, কোনো আওয়াজ নেই। এইবার নিনাদি বাথরুম যাওয়ার দরকার পড়েছে, শরীরটা ভালো ছিল না। নিনাদি বাথরুমে উঠতে যাবে, এইবার পাশের ঘরে চোখ পড়েছে, দরজাটা খোলা ছিল। বাথরুমটা একটু লম্বা মতো, বেশ খানিকটা যেতে হয়। যাওয়ার সময় এতটা খেয়াল করেনি, তাড়াহুড়ো করে চলে গেছে, আলো ফালো জ্বেলেছে। এবার ফেরার সময় যখন আস্তে আস্তে করে এগিয়ে আসছে, তখন মনে হচ্ছে ছাদের থেকে মনে হচ্ছে যেন কিছু একটা দুলছে, এবং এরকম গোঙানির আওয়াজ, করে একটা কান্নার মতো আওয়াজ। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তাড়াহুড়ো করে ঘরে এসে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে সবার মধ্যে ঢুকে চুপ করে শুয়ে আছে। আওয়াজটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে চলেছে।
এবার ও যখন শুয়েছে তখন ওর ছোট মেয়ে পাশ থেকে আস্তে আস্তে ফিসফিস করে বলছে, মা শুনতে পাচ্ছ? তখন নীনাদি বলছে, শুধু শুনতেও নয় রে, আমি যেন কিছু একটা দেখেওছি। তখন মেয়ে বলছে, কী দেখেছ? এবার নীনাদির বড় মেয়ে বেড়াতে এসেছিল, চুপ, একদম চুপ, দিদি শুনতে পাবে, দিদি বাইরে একলা থাকে, কিছু বলো না, পরে আমরা এই নিয়ে কথা বলবো। এবার নীনাদি পরে যেটা জানিয়েছে যে এই বাড়িতে আসার আগে ওরা একটা ওদের বাড়িতে একটা বিরাট গণেশ ঠাকুরের মূর্তি আছে, ওরা ভীষণ গণেশ ভক্ত। গণেশ ঠাকুরের স্বপ্নও দেখেছিল যে ওই বাড়িতে যাস না, তখন অতটা গুরুত্ব দেয়নি, বলে এমনি স্বপ্ন দেখেছে কি নাকি। এইবার ওর মাথায় ওইটা ঢুকেছে যে আমি তো এরকম স্বপ্নও দেখেছিলাম। এবারে পরের দিন নীনাদি ওষুধ কিনতে বেরিয়েছিল মায়ের জন্য, এবং ফ্ল্যাট বাড়ির ওইখানে তো পাশেই একটা বিল্ডিং আছে, বড় অ্যাপার্টমেন্ট। তো ওখানকারই যিনি একতলায় থাকেন তার সাথে নীনাদির বেশ ভাবটাব হয়েছিল, একটু কথাবার্তা হয়, দেখা হলে হাসি বিনিময় হয়, এরকম বিশাল কিছু হৃদ্যতা যে হয়েছে তা নয়, তবে হ্যাঁ প্রতিবেশী হিসেবে একটা সখ্যতা তৈরি হয়েছে। তো নীনাদি ভদ্রমহিলাকে বললেন, জানো তো দিদি, এখানে যে এসছি না, আমাদের ঠিক যেন অস্বস্তি লাগছে। তখন ওই ভদ্রমহিলা বললেন, তোমরা এখানে আছো কী করে? তখন বলছে, কেন দিদি? বলছে, তোমরা কিছু জেনে আসোনি? বলছে, না, কি হয়েছে? বলছে, শোনো, এই বাড়িটা যারা কিনেছে তারা কিন্তু সব জেনে বুঝেই কিনেছে। যার কাছ থেকে কিনেছে তারই বড় মেয়ে ওই পাশের ঘরটাতে গলায় দড়ি দিয়েছিল, এবং বিশাল এই নিয়ে কাণ্ড হয়েছিল, মাটি চাপা দিয়ে লাশটা এরকম পুঁতে দেওয়ারও চেষ্টা হয়েছিল, এরকমও উনি কিছু বলেছেন। এইবার তো ওর বুক গেছে কেঁপে, হ্যাঁ এত কাণ্ড, তোমরা কিছুই জানো না? বলছে, আমরা কি করে জানবো? বাড়িওয়ালাকে আমরা বলেছিলাম, বাড়িওয়ালা উল্টে আমাদেরই মিথ্যেবাদী বলেছে, আমাদের নামেই নানা রকম অ্যালিগেশন এনেছে, আমরা নাকি অন্য ভাড়া যাতে না আসতে পারে বা ভাড়া আরও কমে যায় তার চেষ্টা করছি। তো এরপর এখনও এই ঘটনা ঘটছে, ওই বাড়িতেই আছে এবং নতুন বাড়ি খুঁজছে, পেলেই সঙ্গে সঙ্গে আসবাবপত্র সব গুছিয়ে নিয়ে চলে যাবে, এরম অবস্থা। এবং সেই মুহূর্তে আর কি নীনাদি আর নীনাদির দাদার একটু অসুস্থ হয়ে পড়ে, তো তাকে দেখবার জন্যে ওর মা আবার ছেলের কাছে চলে যায়। তো এবার নীনাদি ঠিক করে মাকে এখন আর আনবো না, দাদাকেও সব কিছু বোঝানো হয় এবং ঠিক করা হয় যে আমরা নতুন বাড়ি পেলে তবেই মাকে কাছে নিয়ে আসবো। ঘটনাটা এখনও ঘটে চলেছে এবং এই সব জিনিস ওনারা এখনও ফেস করছেন। এটা 2024 সাল। এত কিছু যে উনি শেয়ার করেছেন, কি বলবো, আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি যে এখনকার দিনেও এইসব মানুষকে আর কি ফেস করতে হয়, এরকম ঘটনাও ঘটে মানুষের জীবনে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আর এই ধরনের ঘটনা এবং গল্প অনেকেই শুনতে ভীষণ পছন্দ করেন, অনেকের জীবনেই এরকম ঘটেছে, তারা আমার সঙ্গে ঘটনা শেয়ার করলে আমি চ্যানেলের মাধ্যমে বাকিদের জানাতে সুযোগ পাবো। কারোর জীবনে যদি এরকম ঘটে থাকে বা পরিচিত কারোর জীবনে যদি ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, ঘটনা লিখেও পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা আমার মনের শক্তি, আর আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে থাকলে আরও ঘটনা সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগবে। আর সপ্তাহে একদিন করে মাঝে মাঝেই একটি করে ভৌতিক গল্প নিয়ে আসি। এখনকার ছেলেমেয়েরা অনেক বাংলা পড়তে জানে না, আর বয়স্ক মানুষদের
চোখের সমস্যার কারণে ওনারা বই পড়তে পারেন না। তো তাদের জন্য গল্প বলে শোনাবার একটা ব্যবস্থা রেখেছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। বিদায় জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিলাম।